নমস্কার, আসসালামু আলাইকুম। আমার নাম টিনটিন। আমি আরও একবার আপনাদের স্বাগত জানাই আলোচনা অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন আমাদের সবার প্রিয় অতনু পাল, থার্ড আই সংস্থার কর্ণধার এবং একজন আমাদের সবার প্রিয় বিশিষ্ট আলোকচিত্র শিল্পী। অতনুদা, অতীতে আমরা ফটোগ্রাফি নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান করেছি এবং খুব ভালো সাড়া পেয়েছি। আমরা ফটোগ্রাফির পেছনের দিককার কথা জেনেছি, ফটোগ্রাফি কী করে শুরু করা যায় সেটা সম্বন্ধে জেনেছি এবং ফটোগ্রাফির সম্বন্ধে ফটোগ্রাফির গভীরে গিয়ে বিশদভাবে আলোচনা করেছি। আজকে আমরা ফটোগ্রাফির পেছনে যে একটা অ্যাস্থেটিক্স রয়েছে, একটা ফর্মুলা রয়েছে, বা এর পেছনে যে ভাবনা চিন্তা রয়েছে, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো, বলার চেষ্টা করব, ফটোগ্রাফি শেখার চেষ্টা করব। মজার কথা হলো যে রেডিওকে সবাই বলে রেডিওতে দেখা যায় না, কিন্তু চোখ বন্ধ করে মন কিন্তু অনেক কিছুই দেখতে পায়, মানে রেডিও সে অর্থে দেখতে পারে। সুতরাং ফটোগ্রাফি কিন্তু রেডিও চোখ দিয়ে আজকে আমরা দেখব এবং শিখবো আরও অনেক অনেক দিক। ফটোগ্রাফির অনেকগুলো দিগন্ত ফুটে উঠবে আমাদের সামনে। আমার প্রথমে জানতে ইচ্ছা করে যে একজন ফটোগ্রাফারের মূল কি কি গুণ থাকতে হবে, কিংবা একটা ফটোগ্রাফের কি কি গুণ থাকতে হবে? খুব ভালো। দেখো, যে জায়গা থেকে শুরু করি, প্রথম কথা হচ্ছে যে এটা অডিও মাধ্যম। কেমন? ফটোগ্রাফি একটা ভিজুয়াল মাধ্যম। একটা অডিওর অনুষ্ঠানে একটা ভিজুয়ালকে এস্টাবলিশ করা টু টাফ, তবু আমি চেষ্টা করছি। কারণ কি, যে মন থেকে তো মনন, একটা ইন্টেলেক্ট দিয়ে অনেক কিছু দেখা যায়। তাহলে রেডিওতেই বা শুনতে শুনতে অনেক কিছু চোখের সামনে ভাসবে না কেন? নিশ্চয়ই কিছু ভাসানো যায়। আমি সেই জায়গা থেকে এটা চেষ্টা করছি। এইবার প্রথম যে জায়গাটা থেকে শুরু করি, আমাদের দিক থেকে যেটা বলা হয় যে ফার্স্ট হচ্ছে, ধর আমরা যেহেতু ফটোগ্রাফি নিয়ে আলোচনা করছি, ফটোগ্রাফটা ফটোগ্রাফ কিনা, মানে ছবিটা ছবি কিনা, আমাকে কিছুটা লজিক্যালি বলতে হবে। যতই আমি ধরো দুম করে তুমি একটা ছবি বললে আমার দারুণ ভালো লাগছে, আর আরেকজন এসে বললো ওটা একদম ছবিই হয়নি, তোমাকে তো একটা লজিক্যালি বলতে হবে, কোনো কিছু প্রমাণ দিয়ে বলতে হবে। এইবার তার জন্য আমাদের ছোট্ট কিছু গ্রামার দরকার লাগে। কিরকম? ধরো, আমি যারা শুনছেন তাদের জন্যও বলি, দেখবে আমরা সচরাচর যে ছবিগুলো তুলি, নয় অবলং, নয় ভার্টিক্যাল, নয় চওড়া, না হলে লম্বা। যদি যারা এই কথাগুলো শুনছে তোমাদের রেডিওতে, যে এফএমে, তারা ভাবতেও পারেন, বা হাতের সামনে যদি ছবি ফবি থাকে হাতের সামনে নিয়েও ধরতে পারেন, কোনো অসুবিধে নেই। তাহলে ভাবতে খুব সুবিধা হবে। ছবি বিচার, মানে ছবিটা ভালো কি খারাপ বিচারের জন্য প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একটা কাটাকুটি খেলা। কিরকম? মনে করুন আপনার হাতের সামনে চওড়া বা লম্বা ফ্রেমে তোলা ছবি আছে। সবাই ছোটবেলা আমরা কাটাকুটি খেলেছি। ঠিক ওই রকম ভাবে ছবিটার ওপরই কাটাকুটি খেলে ফেলুন। একটা ঘর, কাটাকুটির একটা ঘর, যেরকম কাটাকুটি খেলা হয়। এইবার ছবির ওপর কাটাকুটি খেললে আপনি বলতে পারেন যে ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কোনো অসুবিধা নেই। ছবির ওপর যদি কোনো ট্রেসিং পেপার থাকে বা বিস্কুট পেপার যেগুলো থাকে, ধরেও করা যেতে পারে। বা আরও ভালো হয়, আপনাদের হয়তো হাতের সামনেই অনেক পড়ে থাকা পুরনো খবর কাগজ আছে, আপনি নিয়ে চলে আসুন হাতের সামনে। পুরনো ম্যাগাজিন যেগুলো কেজি দরে বিক্রি হওয়ার জন্য ডাই করে পড়ে রয়েছে, ওখান থেকে এই আমার কথা শুনতে শুনতে হাতের সামনে তুলে নিন এই কাগজগুলো। যে ছবিগুলো আছে, যে কোনো ছবির ওপর একটু ছবি ভেতরে কভারটা বাদ দিয়ে বলি, না ওর মধ্যে অনেক লেখাফেখা ইম্পোজ করা থাকে, ভাবতে অসুবিধা হবে। যে কোনো একটা ছবি খুলুন, সেটা চওড়াই হোক বা লম্বাই হোক, এই কাটাকুটি খেলাটা খেলে ফেলুন, মানে কেটে ফেলুন। এইবার দেখুন, যদি আমরা কাটাকুটি খেলার ছকটা আঁকি, দেখবেন 9খানা ঘর পেলেন মোট। লম্বার দিকে দুটো লাইন, চওড়ার দিকে দুটো লাইন, চওড়ার দিকে দুটো লাইন, একদম 9টা ঘর পেলাম। এইবার এই 9টা ঘরের একদম চারদিকে যে 4টে কর্নার আসছে, ওটাকে রাইট চিহ্ন দিয়ে দিন। সেটা ছবির ওপর করতে পারেন, এমনি সাদা কাগজের ওপর লিখেও করতে পারেন। আমি ধরছি, মানে বোঝানোর জন্য, স্ট্যাচু অফ লিবার্টির ছবি আমরা তুলছি। একদম তুলছো, খুব ভালো কথা। এইবার কাটাকুটি খেললে, কাটাকুটি খেলে এই যে চারদিকের কর্নার যেটা বেরোলো, এখানে রাইট চিহ্ন দিয়ে দেবে। রাইট চিহ্ন দিয়ে তুমি রাইট চিহ্নের জায়গায় লিখে রাখো, এটাকে বলে গোল্ডেন পয়েন্ট বা গুড পয়েন্ট। মিটলো? ঠিক রাইটের পাশে পাশে যেখানে লিখেছো, তার দেখো মধ্যিখানের যে অংশগুলো আছে, একদম মধ্য অংশ নয় কিন্তু, দুটো রাইটের মধ্যবর্তী যে অংশগুলো থাকছে, সেখানে গোল গোল করে একটা চিহ্ন দিয়ে দাও। ওই গোল গোল চিহ্নের জায়গায় ওখানে লেখো মিডিয়াম পয়েন্ট, এমপি, মধ্যবর্তী পয়েন্ট। আর দেখো পড়ে থাকবে একেবারে মধ্যিখানে একটা ছোট্ট একটা খুবড়ি, মানে প্রথমে 4টে খুবড়ি ইউজ হয়ে গেছে, তারপরে 4টে ইউজ হয়ে গেছে, এবার পড়ে রইল একটা, কারণ 9টা তো ঘর বেরিয়েছে। ঠিক মধ্যিখানেটাকে একটা কাটা চিহ্ন দিয়ে দেবে ওই ঘরটাকে, দিয়ে ওটাকে বলে ডাল পয়েন্ট বা ডেভিল পয়েন্ট। একটা ছবির সবচেয়ে খারাপ জায়গা। আবার বলছি, এটা অডিওতে আপনারা শুনছেন, তুমি অডিওতে শুনছো, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ফটোগ্রাফি ভিজুয়াল ফর্ম।
দেখাতে পারলে সবচেয়ে, এটা যদি টেলিভিশন মিডিয়া হতো ভালো হতো, কিন্তু আমার মনে হয় যে আমরা অনেক কিছু স্বপ্ন যখন দেখতে পারি আমরা ছবিও তার মানে আমরা বাড়িতে যারা অ্যামেচার ফটোগ্রাফি করি তাদের সবার মধ্যে একটা প্রবণতা থাকে যে যে ক্যারেক্টারের ফটো তুলছি তাকে মাঝখানে রাখার, মেইন ফোকাসে রাখা, মিডলে রাখা। আমরা এখন থেকে এটা রাখবো না, একেবারে রাখবো না। এইবার এই দিক থেকে যেটা বলা হয় যে আমি মানুষের ছবি গেলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, যেহেতু আজকে এটা ছোট্ট একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট গণ্ডি, এটা যদি কখনো তোমাদের কোনো ওয়ার্কশপ হয় বা কিছু হয় আরো সামনাসামনি বুঝিয়ে দেবো। উইদিন ব্র্যাকেট বলি, এই পার্টিকুলার জিনিসটা নিয়ে অতনুদা প্রায় 6 ঘন্টার একটা ক্লাস নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম পুরো এই বিষয়টাকে নিয়ে 6 ঘন্টার একটা ক্লাস হয় আমাদের থার্ড আইয়ে। তা যাই হোক, আমি বলি তুমি একদম সাধারণভাবে ভাবার জন্য সুবিধে বলি, একটা মনে করো পুরী বা দীঘায় গিয়ে সূর্যোদয়ের একটা ছবি তুলেছ। আমরা যেটা সবাই করে থাকি মূলত, এখানে আবার বলি আপনি এবং তুমি হচ্ছেন, কারণ আমার সঙ্গে আপনাদের আর যে অভিষেকের সম্পর্ক দাদা ভাইয়ের, ওকে তুমি, এবং আপনাদের জন্য যারা আমার গলা শুনছেন তাদের জন্য আপনি আর কি এটা একটু মার্জনা করে দেবেন, যেহেতু এটা গল্প করছি, আমরা ফটোগ্রাফির আড্ডা করছি এই জায়গা থেকে। তা যেটা বলা হলো যে কি সূর্য উঠছে, একটা সূর্যোদয়ের ছবি আমরা সাধারণত তুলি, সূর্য একদম মধ্যিখানে ড্যাব ড্যাব করে উঠছে, চারপাশে মেঘ, তলায় জলরাশি বা ঢেউ, এইসবের একটা ছবি। এইবার যদি এই কাটাকুটির ছকে ফেলি, এই এতক্ষণ যে কাটাকুটি খেললাম, তুমি দেখো একদম কাটা চিহ্ন মানে কাটা চিহ্নটা ঠিক ডাল পয়েন্ট বা ডেভিল পয়েন্টে পৌঁছে গেছে। তার মানে ঠিক মতো বলতে গেলে একটা ছবির সবচেয়ে খারাপ অংশ। এইবার এই ছবিটাকেই আমরা গ্রামাটিক্যালি কখন ভালো বলবো না, যদি সূর্যটাকে আমরা গোল্ডেন পয়েন্টে কোনোভাবে আনতে পারি, মানে কোনো কোনায় ধরে তুলতে পারি। এবার দেখো অন্যরা দেখতে পাচ্ছেন না, যদি আমরা এই কাটাকুটি খেলার অনুযায়ী সূর্যটাকে ডান দিকের কোনায়, বাদিকের কোনায় বা ওপরের দুদিকের দুটো কোনা ব্যবহার করতে পারি, এই ছবিটা কিন্তু গ্রামাটিক্যালি একদম 100 পাওয়ার যোগ্য। তার মানে সূর্যটা ফ্রেমের একদম ডান দিক কিংবা বাদিকে কোনার সাইড ঘেঁষে থাকবে, যে কোনো সাইড, মাঝখানে থাকবে না, ভুলেও না। কারণ কি? এইবার যেটা বলা হয় মধ্যখানে এক কথায়, এই যেটা বললাম 6 ঘন্টায় ক্লাস হয়, কিন্তু সবটা তো এরকম ভাবে সবসময় বলা সম্ভব হয় না। যেটা বলা হয় আমাদের দিক থেকে যে কিরকম আছে না, মধ্যখানে যদি কোনো সাবজেক্ট বা এখানে আবার একটা স্লিপ অফ টাং হলে এটা পরে আসছি, যে মধ্যখানে দিলে যদি মূল যেটা তুমি ছবি তুলতে চাইছো সেটা যদি মধ্যখানে চলে যায় না, সে সব জায়গাটাকে গ্রাস করে নেয়, অন্যদিকে সে দেখতেই দেবে না। এই যে 9খানা পয়েন্ট আছে, এত বড় এরিয়া আছে, সে একটা পয়েন্টই ইউজ করবে আর 8খানা পয়েন্টকে ধূলিসাৎ করে দেয়। এইবার আমাকে এমনভাবে করতে হবে, তুমি যে পুরো এলাকাটা জুড়ে যদি খেলো, দেখবে আমাদের অনেক সময় যখন ফুটবল খেলা দেখতে যাই, যে খেলাটা জমলো না, সব মাঠ জুড়ে খেলা হলো না, সেই ফুটবল খেলা দেখে আমরা আনন্দ পাই, যেখানে একটা লেফট উইং দিয়ে উঠলো, একটা রাইট উইং দিয়ে উঠলো, সেন্টার ফরওয়ার্ড এই কাজ করলো, মিডফিল্ডের প্লেয়ার এই করলো, গোলকিপার ওইভাবে ফিস্ট করলো, সব নিয়ে পূর্ণাঙ্গতা পায়। আমাদের এখানে কি এক পেশে হয়ে গেল, কোনো কিছু নেই, একটা মানে আজকে যে সাউন্ড, আজকে স্টিরিওফোনিক সাউন্ড যদি মনো সাউন্ড হয়ে যায়, যেরকম শুনতে লাগে, আর কিচ্ছু না। তার ফলে অন্য জায়গায় গেলে আমাদের চোখ বা মনটাকে অনেকভাবে বিস্তৃত করতে পারি। যাই হোক, এটাকে নিয়ে আর আজকের এই এপিসোডে বিস্তার করব না, কারণ এটা একদম যেহেতু দেখার জিনিস, যে যতটুকু বুঝতে পারলেন বা মাথায় একটু থাকলেই যথেষ্ট। এটা পরবর্তীকালে আমার মতো যারা আছে তাদের জন্য যথেষ্ট না, একদম না, একেবারে না। এ তো মানে অতি বিনয় করে বলছো, কোনো না, এটা যদি কখনো সামনাসামনি হয় এটা বলবো। এবার 2 নম্বর হচ্ছে, ধরো এখানে একটা বলতে গিয়ে 1 নম্বর একটা পয়েন্ট মিস করছিলাম, বলবো না, মানে বলা হয়নি। দেখবে ছবি মূলত 2টো বিষয় নিয়ে হয়, একটা হচ্ছে সাবজেক্ট, যার জন্য ছবি তুলছি, আর তার ছবি তুলতে গিয়ে যে কোনো চলে আসছে সেটাকে আমাদের বলা হয় অবজেক্ট। আমাদের সাবজেক্ট অবজেক্টের খেলা। এইবার এই যে বললাম না, সূর্যটাকে মধ্যখানে রাখো, তুমি সূর্যোদয়ের ছবি তুলেছ পুরীতে গিয়ে, তো পুরী বেড়াতে গেছো, তুমি তো কলকাতার গঙ্গায় তুলনি ছবিটা, তাহলে কি করে সেটা সাবজেক্ট হলো? এখানে এবার উল্টো দিক থেকে বলা হয় যে তুমি পুরী গেছো, খুব ভালো কথা, মানে সেখানে তো পুরীর সাবজেক্ট হওয়া বিষয়, কিন্তু এখানে আমি সূর্যকে সাবজেক্ট বলছি কেন? এবার আমাদের পাল্টা প্রশ্ন থাকে যে তুমি তো সূর্যোদয় সূর্যাস্তের ছবি তুলেছ, তুমি তো দুপুরবেলা সূর্যের ছবি তোলনি। তার মানে সূর্য এখানে অবজেক্ট হয়েও সাবজেক্টকে ডমিনেট করছে, এখানেই তো শিল্পের রস তৈরি হয়। তার ফলে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কাকে কোনটা, কে কখনো ওয়েটি। অনেক সময় দেখা যায় পৃথিবীর বহু ভালো ভালো ছবি আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি 90% ভালো ছবিতে সাবজেক্টই অবজেক্টে ডমিনেট করে, নাহলে তার অবজেক্ট নামই হতো না। কিন্তু পৃথিবীর বহু ভালো ভালো ছবি দেখা যায় যেখানে অবজেক্ট প্রধান ছবি, সাবজেক্ট সেখানে খুব গৌণ। প্রচুর বিখ্যাত ছবি আছে, যদি কখনো সুযোগ হয়, আবার বললাম যদি ওয়ার্কশপ হয় কখনো দেখানো সম্ভব হবে। তা যাই হোক, এখানে আমি মাথায় রাখতে হবে একটু সাবজেক্ট অবজেক্ট বলে কোনো একটা বিষয় আছে, এবং সাবজেক্ট অবজেক্টও পাল্টায়। এরকমভাবেও আপনারা ভাবতে পারেন, এই থিওরিটাকেই এইভাবে দেখাবেন কিরকম
তাজমহলের ছবি তোলা হচ্ছে, আমি এটা সবসময় বলে থাকি। তাজমহলের পেছনে সুন্দর মেঘ, সুন্দর আকাশ, পেছনে গাছপালা। তাজমহলের জন্য যেহেতু ছবি তুলছি, তখন তাজমহল হচ্ছে সাবজেক্ট, পেছনের গাছপালা, আকাশ, মেঘ তখন হচ্ছে অবজেক্ট। এইবার তোমার মা বলল আমার একটা ছবি তুলে দিত তাজমহলের সামনে। যতই সেটা শাহজাহান মমতাজের জন্য করুক না কেন, যতই মূল্যবান এবং রাজা রাজা হোক না কেন, তোমার মা ওখানে হয়ে গেল সাবজেক্ট, তাজমহল হয়ে গেল তোমার অবজেক্ট। তার মানে এইরকম নির্দিষ্টতা নেই যে ওকেই একদম সাবজেক্ট হয়ে বসে থাকতে হবে। প্রতি মুহূর্তে এরকম সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হতে পারে। সাবজেক্ট আর অবজেক্ট যখন পাশাপাশি থাকবে, তখনও কি আমরা এই ফর্মুলায় ফেলতে হবে আমাকে? একেবারে সেখানে সাবজেক্টকে ফেলবো না অবজেক্টকে ফেলবো? সাবজেক্টকে আগে এই ফর্মুলায় ফেলবো, সাবজেক্টকে রেখেও যদি অবজেক্টকে এখানে রাখতে পারি সেটা চেষ্টা করবো। আমি এটা বলি, তোমার ভাবতে সুবিধা হবে। খুব ভালো জায়গা থেকে প্রশ্ন করেছো। তোমার বাড়িতে নিমন্ত্রণ করেছো, আমরা 50 জন খেতে যাব। তুমি কি সেদিন তোমার জন্য বাইরের ক্যাটারারকে দিয়ে খাওয়াচ্ছ? খুব ভালো ক্যাটারার, তোমার জন্য কি খাবার রাখুনি? ডেফিনেটলি। এইবার দেখা গেল কয়েকজন অতিথি তোমার ফিশ ফ্রাইটা বেশি খেয়ে ফেলেছে, তুমি কি করবে? যে ঠিক আছে, ফিশ ফ্রাইটা আমি নয় খেলাম, পরে থেকে ভাজিও খাওয়া যাবে, আনেও খাওয়া যাবে। তার মানে ফার্স্ট চেষ্টা করেছিলে তুমিও যা খেতে, অতিথিও তাই খেতে, মানে দুজনকেই গোল্ডেন পয়েন্টে রাখতে। তারপর চেষ্টা করেছো সাবজেক্ট যেহেতু গুরুত্বপূর্ণ, মানে অতিথি যেহেতু গুরুত্বপূর্ণ, আগে ওরা গোল্ডেন পয়েন্টে যাক। এবার আমি একান্ত না হলে মিডিয়াম পয়েন্টে যাই, তারপরেও যদি হয় তাহলে ডাল পয়েন্টে আসবো, যেরকমভাবে আমরা বিচার করি। একদম জীবনের প্রতিফলন আমাদের মানে শিল্পের মধ্যেই পড়ে। শিল্প তার জীবন বহির্ভূত কোনো কিছু নয়। যার জন্য আমি সবসময় বলি, যেসব মানুষ শিল্পকলার সঙ্গে সরাসরি যুক্ত নয় তারা কত বড় শিল্পী কে কি স্বীকার করেন। আমি খুব ছোট্ট, তুমি শিল্পী বলছো, শুনতে খুব ভালো লাগে, বয়স বাড়ছে, বাইরেও শুনি আমাকে আলোকচিত্র শিল্পী বলা হয়, শুনতে ভালো লাগে। যদি শিল্পী নাও হই, যাই বলো না কেন, সবাই যে শিল্প মনস্ক, এটা জীবন বহির্ভূত কোনো কিছু জিনিস না। এটা তো আমাদের আগের প্রজন্ম বলেননি যেন আমরা কেউ কেটা, আমরাই সব জানি আর তোমরা কেউ জানো না, মানে যারা শুনছেন তারা কেউ না, আমি শেষ কথা, এটা কখনো নয়। আপনারা আছেন বলেই শিল্প থাকে, শিল্পী থাকে, আসলে এটা আমরা ভুলে যাই। ভালো ফটো দেখতে পছন্দ করে বলে এই ফর্মুলা, ভালো ফটো দেখতে পছন্দ করে বলেই 33 বছর ধরে তুমি সাকসেসফুলি মানুষের জন্য ফটো তুলতে পারছো এবং এত ছাত্রছাত্রী তৈরি করেছো যারা ভবিষ্যৎ প্রজন্মকে অনেক কিছু দিয়ে যাচ্ছ তুমি। আচ্ছা, তুমি ফটোগ্রাফির অ্যাস্থেটিক্স বা ফর্মুলা, তার পেছনকার গ্রামার গুলো শেখাচ্ছ আমাদের। আমরা ছোটবেলা থেকেই জানি যে গ্রামার ক্লাসটা কিন্তু সব থেকে আমাদের বোরিং ক্লাস হতো, কিন্তু এই গ্রামার ক্লাসটা কিন্তু একদমই বোরিং নয়। এই গ্রামারের সঙ্গে আমরা আরো অনেক কিছু শিখবো। গ্রামারের পরবর্তী পদক্ষেপ হয়তো একটা সেন্টেন্স কনস্ট্রাকশন আমরা শিখবো। এই ছোট্ট বাণিজ্যিক অন্তরালের পর আমরা ফিরে এসে ফটোগ্রাফির 717 নিয়ে অনেক কথা বলবো। আপনাদের সঙ্গে রয়েছেন একজন বিখ্যাত আলোকচিত্রী শিল্পী অতনু পাল, আর আপনাদের সঙ্গে রয়েছেন একজন বিখ্যাত বিশেষভাবে অজ্ঞ মানুষ টিনটিন। আমাদের নাম্বার 24146060। নমস্কার, আমি সুনীল গঙ্গোপাধ্যায়। এটা কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। এটা তো একটা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটা রেডিও চ্যানেল। এটা খুবই ভালো লাগলো আমার দেখে। আমি বিদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে দেখেছি, এগুলো ছাত্রছাত্রীরাই চালায়। তো এখানে যে ছিল আমি জানতাম না, কিছুদিন আগে জেনেছি। সমস্ত বিষয় এখানে, বিভিন্ন বিষয় বা তরুণ প্রতিভাকে এখানে সুযোগ দেওয়া হয়। আমার শুভেচ্ছা যুক্ত রইল। আশা করি এই বৈদ্যুতিন মাধ্যমে অনেক ভালো ভালো অনুষ্ঠান আমরা শুনবো এবং অনেক প্রতিভাকে আবিষ্কার করব। এই অনুষ্ঠান আপনারা সবাই শুনবেন আমি আশা করি নিয়মিত। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ।
ফিরে এলাম বাণিজ্যিক অন্তরালের পর। আমার নাম টিনটিন, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউর আলোচনা অনুষ্ঠান। আমাদের সঙ্গে আজকে ফটোগ্রাফি নিয়ে কথা বলতে, ফটোগ্রাফির 7-17 নিয়ে আমাদের আলো দেখাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি, একজন শিল্পী, আলোকচিত্রী শিল্পী। আমাদের সঙ্গে রয়েছেন অতনু পাল, থার্ড আই সংস্থার কর্ণধার। অতনুদা, তুমি বলছিলে ফটোগ্রাফির পেছনে যে অনেক চিন্তা ভাবনা রয়েছে, গ্রামার রয়েছে, একটা হিস্ট্রি রয়েছে, একটা লিটারেচার রয়েছে, সেটা নিয়ে তুমি কথা বলছিলে। এরকম আরও নিশ্চয়ই অনেক ভাবনার দিক রয়েছে। অবশ্যই। তুমি যেখানে ব্রেকের আগে যেটা শেষ হয়েছিল, একদম প্রথম থিওরির কথা বলা হচ্ছিল, দ্বিতীয়টা কেমন দেখো, খুব সাধারণভাবে আবার বলছি, এটা একটা ভিজুয়াল মাধ্যম, অডিওতে সবটা বোঝানো সম্ভব না, কিন্তু যতটুকু স্বপ্নের মতো করে ভাসানো যায়, যেরকম চোখ বন্ধ করে যেরকম দেখতে পারি, সেটা চেষ্টা করছি। 2 নম্বর যেটা বলা হয়, যে মনে করো কোনো একটা সাবজেক্টের ছবি তুলছো, কোনো একটা মানুষের ছবি তুলছো, আমরা যদি ওটাকে একটু শৈল্পিক ছবি করতে হয়, ফ্যাট করে তোমার দিকে তাকিয়ে আছে, সবসময় ছবি হয় না। তাতে কখনো কখনো হয়, ধরো একদম সরাসরি ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে আছে, পৃথিবী বিখ্যাত ছবি আছে স্টেভ ম্যাককরির, সেই আফগান গার্ল, আমি ওটাকে ছেড়ে দিলাম, ও তো ব্যতিক্রমী, যার জন্যই তো ওই ছবিটা নিয়ে সারা পৃথিবী অত আলোচিত হয়। আমাদের বাড়িতে আমার বাবার একটা ছবি আছে। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। এবং দেখবে আমাদের সব পোর্ট্রেটই এবং খুব মজা হয়। ছোটবেলা আমরা একটা খেলা খেলতাম, দেখবে মা কালী থেকে আরম্ভ করে যেসব দেবদেবতার ছবি আছে, যদি খেয়াল করো, যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখবে তোমার দিকে তাকিয়ে আছে, কেমন? এটা কিন্তু তারও একটা দিক, পরে আসবো সেই গল্পে কখনো। তার 2 নম্বর যেটা আমাদের বলা হয়, সাবজেক্ট যেদিকে তাকিয়ে থাকে সেদিকে জায়গা ছাড়তে হয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। মনে করো তুমি আজকে কোনো একটা ভালো সিনেমা দেখছো, নাসিরুদ্দিন, শাবানা আজমির, ধরো গৌতম ঘোষের পারি দেখছো, কথার কথা বলছি। আমি আরও ক্লাস ডিরেক্টর, আমি সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, আমি এদের দিকে গেলামই না। যারা একটু ভালো ছবি তৈরি করে, আমি মানে কমার্শিয়াল হিন্দি জগতেরও কথা বলছি, যারা ঠিক তথাকথিত সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল এদের আসনে বসেন না বা এদের সারিতে আসেন না, তাদের দিকেও বলছি। তুমি দেখবে দুজনের কথা হচ্ছে, কোনো নায়ক নায়িকার কথোপকথন, ওটা তো মোশন পিকচার, আমরা তো আলোচনা করছি স্টিল নিয়ে। তুমি দেখবে যখন শাবানা কোনো উত্তর দিচ্ছে নাসিরকে, দেখবে সামনে অনেকটা স্পেস আছে, যেখানে শাবানা টোটাল ফ্রেমটা জুড়ে আছে। আজকেও যখন টিভি দেখবে বা পরে কোনো সিনেমা দেখবে, এখন তো ভিডিও তো ঘরে ঘরে, আজকেই এনে এখনই দেখতে পারো, দেখবে নাসির যখন উত্তর দিচ্ছে, আবার সামনে অনেকটা স্পেস ছাড়া। তার মানে সাবজেক্ট যেদিকে তাকিয়ে থাকবে সেদিকে স্পেস দিতে হয়। ইভেন দেখবে আমাদের বলে টেলিভিশন বা সিনেমার পর্দাতে একটা প্রতিবন্ধকতা আছে, আমরা দেখবে স্টিল ফটোগ্রাফারদের আমাদের বিরাট স্বাধীনতা আছে, আমাদের লম্বা ফ্রেম চওড়া ফ্রেম করা যায়, কিন্তু সিনেমাকে শুধু চওড়া ফ্রেমেই আবদ্ধ থাকতে হয়। এটা গদারের একটা খুব মজার কথা ছিল, যে স্টিল ফটোগ্রাফাররা আমাদের সবসময় চাপকায়, আমরা তো টেলিভিশন বা সিনেমার পর্দাকে চট করে এরকম লম্বা করে দিতে পারি না। এখানে স্টিল ফটোগ্রাফাররা অনেকটা এগিয়ে গেছে। তো যাই হোক, যেহেতু স্টিলের আলোচনা, ওখানে চলে আসি। তুমি দেখবে যদি সত্যজিৎ সীমাবদ্ধরও একটা ছবি দেখো, যে একসময় নায়ক আস্তে আস্তে তাকাচ্ছে, ওপরে পাখাটা ঘুরে যাচ্ছে, দেখবে পাখা এবং যখন নায়ককে নিয়ে ধরা আছে, যেহেতু সে ওপর দিকে তাকিয়ে আছে, ওপরে স্পেসটা ছাড়া আছে। তার মানে আমি যদি ওপর দিকে তাকিয়ে ধরো কিছু একটা ভাবছি, আমার মুখের তলা থেকে খুব একটা জায়গা দরকার নেই, ওপরটা যত এলো এলো। আচ্ছা, বারবার তুমি বলছো একটা স্পেস ছাড়ার কথা। তোমার স্ট্যাচু অফ লিবার্টির ছবি আমরা সবাই দেখেছি, সেই ছবিতে আমরা এক এক সময় এক একটা ফটো এক এক রকম স্পেস ছাড়ার ব্যাপারটা দেখি। স্পেশালি তুমি যখন বোঝাচ্ছিলে ছকটা দিয়ে, মাঝখানের পয়েন্টটা অনেক সময় তুমি ডাল পয়েন্ট হিসেবে দেখেছো, কিন্তু আমরা অনেক ফটো দিয়ে দেখেছি মাঝখানের পয়েন্টটা কিন্তু কিছু একটা জুড়ে রয়েছে। তো সেটা কেন এক একটা ফটো এক এক ধরনের স্পেস আমরা দেখি, আর প্রত্যেকটাই কিন্তু আমরা বড় বড় ম্যাগাজিনে দেখি, মানে বিখ্যাত সব মানুষরা সে ফটো তোলেন। একেবারে দেখো, 2 রকম ভঙ্গিতে আমি স্ট্যাচু অফ লিবার্টিকে ক্যাপচার করতে পারি। একটা হচ্ছে স্রেফ ডকুমেন্টেশন, যে স্ট্যাচু অফ লিবার্টি সে একটা সৌধ বলো বা যাই বলো না, বা স্ট্যাচু তো বলাই আছে, তাকে সেই হিসেবে এস্টাবলিশ করা হচ্ছে। এবার হচ্ছে ওকে ক্রিয়েটিভ কোনো ফর্ম দেওয়া যাবে কিনা, বা শেপ দেওয়া যাবে কি, প্যাটার্ন দেওয়া যাবে কিনা। এবার কেমন দেখো, তুমি যদি কেউ ধরো আমেরিকায় বেড়াতে গেছে, বা কোনো নিউজ ফটো বেরোচ্ছে যে স্ট্যাচু অফ লিবার্টি, তার একটা কোনো নেই, জাস্ট সেটা আছে, তার একটা হাত আছে, তাতে একটা মশাল আছে, এরকম, তার বাইরে আর কোনো কথা বলছে না। এইবার একজন ক্রিয়েটিভ আর্টিস্টকে বলা হলো যে এটা কি আপনি ক্রিয়েটিভ ফর্ম দিতে পারবেন কোনো কিছু পরিবর্তন না করে? আমি বললাম দুটোভাবে পারা যাওয়া সম্ভব। একজন বললো আমার ফুল ফিগার চাই, কিন্তু স্ট্যাচু অফ লিবার্টিকে কাটতে পারবেন না। তুমি দেখবে আমাদের এই যে কাটাকুটি খেলা খেললাম, আমি ডান দিকের একটা কর্নারে পুরো স্ট্যাচু অফ লিবার্টিটাকে নিয়ে নিলাম, ছবিটা তখন লম্বা লম্বি তুলছি, মানে চওড়া তুলছিলাম, যেদিকে তাকিয়ে রয়েছে ডান দিকে করে তাকিয়ে রয়েছে, যদি আমাদের পজিশন পাই সেদিকে গেলাম, নাহলে এমনি দাঁড়িয়ে রয়েছে, আমি ওদিকে তখন মুখের দিকেও যাচ্ছি না, আরো আমার ফ্রেম তখন অনেক বড়। এবার পুরো ওপরটা ফাঁকা। এইবার করলাম কি, আমার ওখানে এই যে গোল্ডেন পয়েন্ট
থাকলো শুধু তাই না, আমাকে তো খানিকটা ব্যালেন্সও করতে হয়, নাহলে একটু ন্যাড়া ন্যাড়া লাগবে। আমি ওপরে দেখলাম যে আকাশের দিকটা আরেকটা গোল্ডেন পয়েন্টে কোনো মেঘ ঢোকাতে পাচ্ছি কিনা, 2-4টে হেলিকপ্টার বা কোনো প্লেন উড়ে যাচ্ছে কিনা। মূলত সবসময় তো এরকম প্লেন আর হেলিকপ্টার দিয়ে হয় না, মূলত মেঘের ওপর তখন আমাদের কনসেন্ট্রেট করতে হয়। এইবার তখন ওটাকে নিয়ে ব্যালেন্স করা হয়, দুটো মিলিয়ে। এটাকেও বাদ দিয়ে বলা যায় আমি একটু ক্লোজ আপ ফর্মে চলে যাব। ধরো স্ট্যাচু অফ লিবার্টির মুখটা, আর তার সঙ্গে করলাম কি হাতে যে মশালটা ধরে রয়েছে আমি সেটাকে দিয়ে ব্যালেন্স করলাম। কিরকম, ওর মুখটাকে এমনভাবে ক্লোজ আপ করে কম্পোজটা করতে আরম্ভ করলাম, দেখবে ডান দিকের একটা পার্টে চলে গেল তার মুখটা, আর ওপর দিকে বাঁ দিকের ওপর পার্টটাতে রেখে দিলাম তার মশালটা দিয়ে। এই একটা যেটা শুধু ডকুমেন্টেশন ভ্যালু থাকতো এরকম একটা ছবিকে একটু ক্রিয়েটিভ ফর্মে নিয়ে গেলাম। এখানে হচ্ছে কি ফটোগ্রাফারের কিছু সীমাবদ্ধতা আছে, কারণ একজন শিল্পী ওটা তো রেডি করেই রেখেছেন, সেটা একটা স্কাল্পচার বা একটা অন্য পিস হিসেবে পরিগণিত হচ্ছে। সেটাকে আমি ফটোগ্রাফি ফর্মে এনে সেই ফটোগ্রাফিটাকেও কোনো শিল্পের ফর্মে পৌঁছচ্ছে কিনা সেইভাবে এস্টাবলিশ করার জন্য। এই গ্রামারটা কি যে কোনো ফটোর ক্ষেত্রে, যে কোনো ফটোর ক্ষেত্রে, মানে আমি বাড়ির অন্নপ্রাশনের ফটো সব সময়। এবার কি অন্নপ্রাশনের ছবি আবার বললাম, যদি তুমি ডকুমেন্টেশন পয়েন্ট অফ ভিউ থেকে যে একজন বাচ্চা এই বয়সে অন্নপ্রাশন হয়েছে, এই মুখে ভাত দিয়েছে, এরা উপস্থিত ছিল, তাহলে পাতি একদম যেরকম ভাবে ছবি তুলছো। যখন আমরা গ্রুপ ফটো তুলি, মানে সেখানে একজন কিন্তু মানে হাইলাইট করা হয় না, সেক্ষেত্রেও কি আজকে নিশ্চয়ই এই ফর্মই যাবে, কিন্তু পাল্টায় যে শুধু পোর্ট্রেটের ক্ষেত্রে এবং গ্রুপের ক্ষেত্রে এটা পাল্টায় কিরকম ভাবে, এটা বলতে গেলে আবার একটা বড় এপিসোড হয়ে যাবে। আজকে তো তোমাদের খুব কম সময় আছে, কারণ এই যে দেখবে গানের মতো বলা হয় সারেগামা পাদানিসা, এর উপরই তো সারা পৃথিবীর এত সুর দাঁড়িয়ে রয়েছে, ভারতবর্ষে এত এত গান। এবারে যে পুজোর গান হবে, এবারে যে ক্রিসমাসের গান হবে, এবারে অন্য যে গান হবে, সেই সারেগামা পাদানিসা। ঠিক ফটোগ্রাফিরও এই ছোট্ট ছোট্ট 4-5টা ছক, কিন্তু এর প্রচুর পেঁয়াজের পরতে যেরকম ভাবে খোলা ছাড়াতে যাই আর কি, এর প্রত্যেকটা জায়গায় এক একটা করে ভাঙতে থাকবে যে কিভাবে ডিপে ঢুকবো। তুমি যেটা বললো গ্রুপ ফটো বা পোর্ট্রেট, সেটা আবার অন্যদিকে, এটাকেই ভেঙে করব, এটা কিন্তু মূল, এটাই হচ্ছে আসল জায়গাটা। এবার এখান থেকে আবার অন্যভাবে ভাঙতে হয় তখন। তার মানে আজকে আলোচনা করে এটা আমরা বুঝলাম যে শেখার অনেক কিছু বাকি, শেখার যা শুরু। তুমি অনেক নতুন মানুষের মনে চোখে নতুন স্বপ্নের সঞ্চার করলে, অনেক মানুষ ফটোগ্রাফার হতে চাইবে এবং ফটোগ্রাফিকে প্রফেশন হিসেবে নিতে চাইবে এবং নতুনভাবে ভাবনা শুরু করলো। আর আরেকটা জিনিস আজকে হলো যে আমি কালকে থেকে যে গলায় সবসময় ক্যামেরা নিয়ে ঘুরতাম, নিজেকে বড় ফটোগ্রাফার মনে করতাম, সেটা ক্যামেরাটা কালকে থেকে ব্যাগে নিয়ে ঘুরবো। এটা আমাদের ফটোগ্রাফি জগতের প্রাপ্তি। আমি বলি 33 বছর হয়ে গেল, এই তুমি ফটোগ্রাফার, আলোকচিত্র শিল্পী বলো, আমি আমার কোনো ভিজিটিং কার্ডে আজও কোনো দিন লিখি না আমি ফটোগ্রাফার বা ফটো আর্টিস্ট। আমি অতনুপাল লিখে ব্ল্যাঙ্ক রাখি, আমি বলি ফটো লাভার। আমি 33 বছর ধরে শুধু ফটো ভালোবাসছি, ফটোগ্রাফার হলাম কিনা কাল বিচার। এই প্রসঙ্গে বলি, কিশোর কুমার যদি তার গার্ডে লেখে গায়ক কিশোর কুমার, তার থেকে বড় বোকামি আর কিছু নেই। আজকে এই অনুষ্ঠানে যে তুমি আমাদের এত সুন্দর আলোকিত করলে, ফটোর আলোতে আলোকিত করলে, ফটো মানেই তো আলো, সেই আলোকিত করার জন্য তোমায় ধন্যবাদ। আমাদের অন্ধকার ভরা মনগুলোতে যে ফটোগ্রাফির আলো পৌঁছে গেল অতনু পালের জন্য, থার্ড আইয়ের কর্ণধার, একজন বিখ্যাত আলোকচিত্র শিল্পীর কাছে কিংবদন্তি দিকপাল মানুষ আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন। এই হাসিটা দেখার জন্য তোমাদের এই আলোকিত কথাই বললাম। তোমরা আমায় তো কম আলো দিলে না, আমাদের বলছি ফটোগ্রাফি ওয়ার্ল্ডটা এরকম আলোচনার মধ্যে আগামী দিনে আমরা যেটা পাইনি, তোমরা যে সুযোগটা করে দিচ্ছ। মাত্র 200 বছরের শিল্প, 200 বছর হয়নি, এখনো এত সময় পড়ে রয়েছে। যে এইভাবে যদি ফটোগ্রাফি আমজনতার মধ্যে ছড়িয়ে পড়ে, তোমাদের মতো যারা সংস্থা আছে, আজকে যে ইউনিভার্সিটি করছে, তোমাদের FM করছে, এরকম যদি করে, আমাদের মনে হয় ফটোগ্রাফি আগামী দিনে অন্য ভাষা পাবে, অন্য মাত্রা পাবে। আপনি আপনার মনের ভাষা আমাদের কাছে ফুটিয়ে তুলুন এই ফোন নম্বরের মাধ্যমে। আমাদের নাম্বার হলো 24146060। আমরা আবার বলছি 24146060। আর আমাদের জানান এই প্রোগ্রাম কেমন লাগলো আপনাদের। আপনাদের ধন্যবাদ এই অনুষ্ঠান শোনার জন্য। আমি ছিলাম টিনটিন।